সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বাংলাদেশ কৃষক মজদুর সংহতির পক্ষ থেকে সোমবারে কৃষকের কথা শীর্ষক যে আলাপ, সেখানে আজকে আমাদের স্টুডিওতে আছেন আনোয়ার ফারুক, সাবেক সচিব কৃষি মন্ত্রণালয়, এবং আরেকজন আলোচক হিসেবে আছেন জনাব তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক মজদুর সংহতি কেন্দ্রীয় কমিটি। আমরা আজকে কথা বলবো কৃষকের ধান চাষে কৃষক কি আসলেই লাভবান হয় কিনা এই বিষয়ে। তো শুরুতেই যে কথাটি বলা, যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই কৃষির যে ফসল লাভজনক কেন হচ্ছে না, সরকার তো এখানে অনেক চেষ্টা করছে, তারা ভর্তুকি দিয়ে যাচ্ছে, এগুলো সবসময় আমরা শুনি যে কৃষি বান্ধব সরকার, কিন্তু এখনো পর্যন্ত গত 54 বছর ধরে এই একই কথা আমরা শুনি যে কৃষকের হাহাকার, তারা লাভজনক দাম পাচ্ছে না, কৃষি উৎপাদনের যে উপকরণ সেগুলোর মূল্য বৃদ্ধি, বাজারে সিন্ডিকেট, এই নানান বিষয়গুলো আছে। একই সাথে আমরা এই ধারাবাহিক আলোচনা শুরু করেছি যে আমরা প্রত্যেক সোমবার কৃষকের সংকট, কৃষির সম্ভাবনা এবং কৃষক সংগঠনগুলো বা আসলে কি করে, একই সাথে এই যে প্রত্যেকবার হচ্ছে যখন ধান বা কৃষি ফসল ক্রয় করার মৌসুম আসে, সেই মৌসুমে পত্রপত্রিকা জুড়ে নানান ধরনের আমরা খবর পাই যে কৃষক আত্মহত্যা করছেন। কৃষি এবং কৃষকের যে জীবন, সেই সকল নানান সংকট সম্ভাবনা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি। তো আজকে ধানের লাভজনক দাম কৃষক পাবে কিভাবে, এই শীর্ষক যে আজকের আলোচনা, এই পর্ব আমরা শুরু করছি। শুরুতেই আমি আহ্বান জানাবো জনাব তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক মজদুর সংহতি। তৌহিদ ভাই শুনতে পাচ্ছেন? তৌহিদ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, নেট মাঝে মাঝে ঝামেলা করছে আর কি। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে আমি শুরুতে যাচ্ছি প্রশ্ন একটা, যে হচ্ছে এই কৃষক মজদুর সংহতি থেকে আপনারা গত বৃহস্পতিবার 7 দফা দাবি, মানে সুপারিশ এবং 8টা হচ্ছে বিশ্লেষণ, আপনারা মাঠ পর্যায়ে জরিপ করে 8টা বিশ্লেষণ তুলে ধরেছেন এবং 7টা সুপারিশ তুলে ধরেছেন। এই শীর্ষক স্মারকলিপি আপনারা খাদ্য মন্ত্রণালয় দিয়েছেন। আপনারা কি মনে করেন এই সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব, এই সরকার করতে পারবে, বা এতে কৃষকের কি লাভ হবে? ধন্যবাদ কৃষক মজদুর সংহতির আজকের এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সঙ্গে ধন্যবাদ জানাই যারা আছেন এবং সালাম ও শুভেচ্ছা জানাই আমার সহ আলোচক আক্তার স্যারকে। স্যার কেমন আছেন? স্যার আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো মোস্তফা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, আপনার প্রশ্নটা ছিল যে আমরা যে 8 দফা দাবি পেশ করেছি, এই দাবি বাস্তবায়ন সম্ভব কি সম্ভব না। দেখুন, ইতিমধ্যেই আমাদের 8 দাবি আপনি সহ বাংলাদেশের সকল মানুষকে জানানোর জন্য আমরা একটা প্রেস কনফারেন্স করেছি। এই প্রেস কনফারেন্স বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। 8 দফা দাবি বাস্তবায়ন সম্ভব নয় কেন? অবশ্যই 8 দফা দাবি বাস্তবায়ন সম্ভব। দাবির আমরা যদি এটা যদি আমাদেরকে আরেকবার জানেন, মূল পয়েন্ট গুলো যেমন ছিল, এই যে ধানের দাম পুনর্নির্ধারণ করে 1500 টাকা করা, আমাদের মূল 7, আপনি জানেন মনে হয়, আমাদের মূল 7টা পয়েন্ট আমি একটু আপনাকে পড়েই শোনাই। 7টা পয়েন্ট। একটা হচ্ছে কৃষকদের সমন্বিত ডাটাবেস তৈরি করা, খাদ্য অফিসারদের জবাবদিহিতা, 3 ঋণ সরবরাহ বাড়ানো,
4, গ্রামীণ গুদাম ও সংরক্ষণাগার গড়ে তোলা। 5, কৃষকের অ্যাপ জনপ্রিয় করা। 6 নাম্বার, এইবার আমাদের যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীর নজরদারির মধ্যে, এটা আমরা মানে স্পেসিফিকলি বলেছি যে শুধুমাত্র এই বছরের জন্য সেনাবাহিনীর নজরদারির মধ্য দিয়ে কৃষকের কাছ থেকে, খোদ কৃষকের কাছ থেকে ধানটা ক্রয় করা হোক। এবং আমাদের 7 নাম্বার যে দাবিটা ছিল সেটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ চালু করা। দেখুন, আমরা যদি 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা বিষয়, এই 7টা পয়েন্ট আলোচনা করি, এই আলোচনাটা কি দাঁড়াচ্ছে? আমরা কৃষকদের সমন্বিত ডাটাবেস তৈরি করা। তো সারা দেশে কৃষকদের সমন্বিত ডাটাবেস তৈরি করা, এটা কি খুব কঠিন কাজ? প্রত্যেকটা থানা, উপজেলা, আপনি জানেন মনে হয় প্রত্যেকটা ইউনিয়নে একজন করে কৃষি অফিসার এখন আছে, এবং এই কৃষি অফিসাররা জানে এই ইউনিয়নে যে 9টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ইউনিয়নে এই 9টা ওয়ার্ডে কতজন কৃষক কৃষি কাজের সঙ্গে যুক্ত এবং কোন কৃষক কোন উৎপাদনের সঙ্গে যুক্ত। তো আমরা ওই কৃষি অফিসার এবং স্থানীয় যে জনপ্রতিনিধি আছে, এই জনপ্রতিনিধিদের সঙ্গে আমরা সেই পুরনো আমাদের যে আগের যে সমিতি প্রথা ছিল, এই সমিতি প্রথার এবং এই মানে আপনার কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন সমিতি আছে, আপনি খোঁজ দিয়ে দেখবেন নানান গ্রামে গঞ্জে এই সমিতিগুলো কাজ করে, এবং এই সমিতিগুলোর মাঝখান থেকে কিন্তু আমরা কে কে কৃষক এই ডাটাটা আমরা পেয়ে যাব। তো যেটা আমি বলছিলাম যে ডাটাবেস তৈরি করাটা খুবই সহজ একটা কাজ। 2, খাদ্য অফিসারদের জবাবদিহিতা। খাদ্য অফিসাররা যে কি পরিমাণ জবাবদিহিতার ঊর্ধ্বে থেকে কাজ করে, এটা আপনি প্রান্তে এবং গ্রামে গেলে, আমরা যেহেতু প্রান্তে সংগঠন করি কৃষকদের সঙ্গে, খোদ কৃষকদের সঙ্গে, আমরা দেখেছি ধরেন ইউনিয়নের একজন করে কৃষি অফিসার আছে, কিন্তু ওই ইউনিয়নের কৃষকরাই ঠিক মতো প্রত্যেকটা কৃষক জানে না যে তার ইউনিয়নের কৃষি অফিসার কে। এবং আমরা মানে এটাও খুব জোরালো ভাবে বলতে পারি আপনাদেরকে যে খোদ ইউনিয়ন যে কৃষি অফিসার, এরা সপ্তাহের যে 5 দিন, এই 5 দিন ঠিকঠাক মতো ভিজিটই করে না বা অফিসই করে না। না করার ফলে যেটা দাঁড়ায় গেছে, ওদের মনোপুত এবং ওদের একদম বাছাইকৃত কৃষক ছাড়া ওদের নিজস্ব যে ডাটা তৈরিকৃত আছে, এই ডাটায় সাধারণ প্রান্তিক পর্যায়ের কৃষক কোনো জায়গা পায় না। না পাওয়ার ফলে কৃষক এবং এই যে কৃষি অফিসার এবং খাদ্য অফিসার, এরা প্রত্যেকটা মৌসুমে যখন ফসল উৎপাদন হয়, এই উৎপাদিত ফসল তারা খোদ কৃষকদের কাছ থেকে কেনার প্রয়োজন মনে করে না, এবং এই না কিনে এরা ফরিয়াদার এবং মহাজনদের কাছ থেকে এই ধানটা অথবা অন্যান্য রবি শস্যের যে ফসল যেটা প্রয়োজন হয় সেটা তারা সংগ্রহ করে। এবং এই সংগ্রহটা শুধুমাত্র কৃষি অফিসার তখনই করে, এবং এই সাহসটা তারা তখনই দেখায় যখন তারা কোনো জবাবদিহিতার মধ্যে থাকে না। এবং স্বাধীনতার পর থেকে কৃষি অফিসাররা এখন পর্যন্ত জবাবদিহিতার আওতায় নাই, এটা আমরা খুব জোরালো ভাবে বলতে পারি। আপনি যদি 3 নাম্বার পয়েন্টের দিকে তাকান, এই পয়েন্টটা একটু বলেন যে এগুলো আমরা জানি যে গুদাম বা ডাটাবেস জবাবদিহিতা, এগুলো আমরা জানি। পিপিপি যেটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বলতেছেন, এই বিষয়টা একটু বলেন। দেখুন, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ সেটা এই হলে বিষয়টা কৃষকের কি লাভ হবে? এটা হলো না, এটা হলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এইটা যদি চালু করা যায়, তাহলে ব্যবসাটা কিন্তু আজকে ফরিয়া এবং মহাজনদের কাছে থাকে না। একজন যে কৃষক, আপনি বোঝার চেষ্টা করেন, তার কাছে যদি কৃষি কার্ডটা থাকে, সে তার ধানটা নিয়ে গিয়ে যদি গুদামে ফালায় দেয় এবং সে যদি ওইখান থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে ব্যবসাটা করতে চায় যে আমি, তাহলে কিন্তু তার ওই ফরিয়ার মাধ্যমে পড়তে হচ্ছে না। এবং এই যে ব্যাংক এবং এই কৃষক, এই ব্যাংক এবং কৃষকের যে সমন্বিত যে সম্পর্কটা, এই সম্পর্কের মধ্য দিয়েই সে কিন্তু তার ব্যবসাটা গড়ে তুলতে পারে। এবং এভাবেই হচ্ছে প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারি, এই তার উৎপাদিত ধানটা ব্যবসার মাধ্যমে। আপনি আর একটা জিনিস লক্ষ্য করবেন হয়তোবা, যে আমাদের একটা
কৃষকের অ্যাপ বলে একটা কথা আছে, এবং এই কৃষকের অ্যাপ মানে দেশে জারিও আছে আপনার হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এই কৃষকের অ্যাপ খোদ কৃষক পর্যন্ত ঠিকঠাক ব্যবহারযোগ্য হয়ে ওঠে না। আপনি গিয়ে দেখবেন যে একটা কৃষক যদি বিপদে পড়ে তাহলে ওকে দেখা দেয় পাশে একটা দোকান অথবা অন্য কোনো একটা জায়গায়, এবং সেখানে গিয়ে দেখবেন যে ঠিক ওই কৃষির সঙ্গে যুক্ত যে ফড়িয়া এবং যে মহাজনটা আছে সে বসে আছে এবং সে তার কাগজপত্র নিয়ে সবকিছু ছেড়ে দেয় যে ঠিক আছে বাকি আমি সব করে দেবো, আপনাকে কোনো কিছু করতে হবে না। কিন্তু যদি অ্যাপটা সহযোগীকরণ মানে খুবই সহজ করা হয়, কৃষক কিন্তু তার বাড়ি থেকেই অ্যাপটা খুব সুন্দরভাবে চালাতে পারে এবং চালার মধ্য দিয়ে তার যাবতীয় কার্যক্রমগুলো করতে পারে। এবং কৃষি ঋণ ব্যবস্থা বাংলাদেশে কৃষকদের জন্য কৃষি ঋণ ব্যবস্থা খুবই জটিল একটা বিষয় হয়ে দাঁড়ায় গেছে। কৃষক চাইলেও সঙ্গে সঙ্গে কৃষি ঋণ পায় না। আপনি জানেন কিনা জানি না যে বাংলাদেশ ব্যাংক থেকে কৃষকদের জন্য যে ঋণ ছাড় দেওয়া হয়, কয়টা বেসরকারি ব্যাংক কৃষকদের প্রান্তিক পর্যায়ে এই ঋণ দিয়ে থাকে। সমস্ত ঋণের টাকা তারা এনজিও দের হাতে তুলে দেয় এবং এই এনজিওর কাছ থেকে চড়া সুদে কৃষক টাকা নিয়ে তার কৃষি উৎপাদনের কাজে ব্যবহার করে। ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে যে উৎপাদিত ফসল কৃষকের ঘরে উঠবার আগেই এই এনজিও এবং দালাল মহাজনরা তাদের কাছে গিয়ে উপস্থিত হয়। কার্যত আমরা দেখি কৃষক সত্যিকার অর্থেই ঠিকভাবে কোনো লাভবান হয় না। আমাদের এই মোট এই যে 7টা সুপারিশ দিয়েছেন এটি বাস্তবায়ন যদি করে সরকার, মানে এটা লাভজনক দাম পাবে, মানে এটা খুবই সহজ একটা বিষয়। দেখেন লাভজনক দাম পাওয়ার বিষয়টা তো হচ্ছে ভিন্ন প্রশ্ন। আসবো আপনার কাছে আবার আসবো আমি এবার হচ্ছে আমি 1 মিনিট একটু কথা বলি। আপনার ন্যায্য মূল্য আর লাভজনক দাম পাওয়ার যে বিষয়টা এটা তো খুবই মানে ওই বিষয়ে পরে কথা বলবো। হ্যাঁ, এবার আমি আনোয়ার ফারুক স্যার আছেন, সাবেক সচিব কৃষি মন্ত্রণালয়, ওনার কাছে যাচ্ছি। আপনি তো দীর্ঘদিন এই বিষয়ে কাজ করেছেন, কৃষি মন্ত্রণালয়ের অভিজ্ঞতা আপনার আছে। এই গত 54 বছর ধরে এই প্রসঙ্গের কেন সুরাহা হয়নি, এখনো কেন কথা বলতে হচ্ছে যে ধানের লাভজনক দাম কৃষক পাবে কিনা, এই অনিশ্চয়তা কেন? এখান থেকে আমাদের উত্তরণের উপায় কি? শুনতে পাচ্ছেন? যথার্থ দীর্ঘদিন ধরে ভালো বলতে করতে পারছেন, দাম পাচ্ছেন। কৃষি রেসপন্সিবল হলো ফসল উৎপাদনের জন্য, কৃষি উৎপাদনের জন্য কৃষকের সাথে কাজ করে, কিন্তু প্রকিউরমেন্টটা করে খাদ্য মন্ত্রণালয়। সেখানে কিন্তু খাদ্য মন্ত্রণালয় কৃষকের প্রতি কোনো দয়া আছে বলে আমি মনে করি না। যদি আপনি এই বছরের প্রকিউরমেন্ট প্ল্যানটাও দেখেন যে 16,50,000 মেট্রিক টন তারা চাল সংগ্রহ করবে মিলারের কাছ থেকে, ধান সংগ্রহ করবে মাত্র 3 লক্ষ টন। এখন যেখানে 3 কোটি টন ধান হবে সেখানে 3 লক্ষ টন ধানে আপনাদের কিসের ইম্প্যাক্ট হবে বাজার দরে? সরকার বলছে 1440 টাকা দরে কিনবে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 1040 টাকা, 300 লস বিক্রি হচ্ছে। কারণ সরকার প্রাইস অ্যাসেস করেছে কস্টিং, সেটাতেও যদি ধরি 1200 টাকার উপর কস্টিং সরকারের হিসাবে, যদিও কৃষকের হিসেবে সেটা আরো বেশি। সে 1200 টাকার জায়গায় কৃষক এখন 1000 টাকায় ধান বিক্রি করতে হচ্ছে, তাহলে কৃষক কিভাবে লাভজনক হবে? আমরা দীর্ঘদিন চেষ্টা করে সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছে। সরকার একসময় আমাদের সাথে কমিটমেন্ট করেছিল যে বছরে অন্তত 50 লক্ষ ধান সংগ্রহ করবে, কারণ আপনি যদি হারভেস্টকালীন সময়ে ধান সংগ্রহ করেন তাহলেই কৃষকরা একটু লাভবান হতে পারে। কিন্তু আপনি ধান সংগ্রহ করছেন না, আপনি করছেন মিলারকে বেনিফিট দেওয়ার জন্য চাল করে কৃষকরা দাম পাচ্ছে না। এটা ইস্যু হলো, যদিও কৃষক আপনার কাছে বিক্রি করতে নিয়ে যায়, আপনি তার দাম যদি আপনি টাকা পয়সা বা এক্সট্রা পয়সা তাকে না দেন, আপনারটা ওজন দিবে না, ফালে রাখবে, 3 দিন 7 দিন আপনাকে লেফট রাইট করাবে সময় মতো। কৃষক কেন এত কষ্ট করে ধান উৎপাদন, তখন বাধ্য হয়ে এর কাছে সস্তায় বিক্রি করতে হলো যে তার ঘর থেকে নিয়ে যায়, কোনো লেবার কস্ট নাই, কোনো বস্তার খরচ কিছু লাগে না, কিন্তু আপনি বস্তা দিয়ে নিয়ে যাবেন, সেখানে আপনাকে দাম দেবে না, তারপরে আপনাকে ঘুরতে হবে কয়েকদিন। সুতরাং এই যে একটা প্রকিউরমেন্ট সিস্টেম গভর্নমেন্টের যেটা আছে, এটা আমরা মনে করি টোটালি ফল্ট, একটা ফল্টি সিস্টেমে সরকার চলছে। তো 15 বছর সরকার তার গভর্নমেন্টের 50% প্রকিউর করতে পারে, প্রতি বছর পিটি এগ্রিমেন্ট করে, কিন্তু কখনোই দেখে না যে কেন সংগ্রহ হচ্ছে না, সেই জায়গায় কখনো অ্যানালাইসিস করে না। আমরা মনে করি এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। আপনি কি দরকার হলে কৃষকের বাড়ির থেকে ধান সংগ্রহ করে আনবেন,
এবং আপনি যে 1440 টাকা দিচ্ছেন এটা নেট 1440 টাকা কৃষক পেতে হবে, সেখানে লেবার কস্ট, ট্রান্সপোর্ট কস্ট এবং বস্তার খরচ এগুলো বাদ দিয়ে তাকে 1440 টাকা নেট দিতে হবে, তাহলেই যদি কৃষক দামায়। আপনি দেখেন খুদ আমাদের পাশে থেকে সংগ্রহ করে দিবেন পশ্চিমবঙ্গ 20% সংগ্রহ, আর আমরা সেই সংগ্রহ করতে পারি না, তাহলে আপনি কিভাবে কৃষকদের প্রোটেকশন দিবেন? আমি মনে করি যে সরকার যেহেতু বলেছে যে 1440 টাকা মিনিমাম প্রাইস পেতে হবে, এর কম পাওয়া যাবে না। যদি বাজারে কম হয় তাহলে কৃষক কোনো ধান সস্তায় বিক্রি করে 1100 টাকায় বিক্রি করে, তাহলে এই যে 300 টাকা মাঝখানে যে মার্জিন আছে এই মার্জিনটা তাকে সরকার দিতে হবে কৃষকরা, তা না হলে কৃষক ধান করবে কেমন করে? এখন বলেন যে কৃষক তাহলে কেন করে? কৃষক তো ঠেকে গেছে তার জমি নিয়ে, কার কাছে যাবে, কি করবে, বাধ্য হয়ে এট লস করে নিজের শ্রমটা, যদি শেষে কিছুটা পায় প্রাকৃতিক, এর জন্য কি আমাদের দেশে গত পূর্ণা এখনো লাভজনক না। অনেক সুন্দর বলেছেন যে মানে এটা তো আসলে মৌসুমে সংগ্রহ না করলে তো কৃষক লাভবান হতে পারবে না, কারণ তার তো নগদ টাকা দরকার মৌসুম শেষেই, মানে মৌসুম চলাকালীনই তার টাকার দরকার। মানে কৃষি মজুর থেকে শুরু করে ধান সংগ্রহের যে প্রক্রিয়া সেখানে তো তার টাকার দরকার নগদ, ফলে সে হয়তো মানে 100 বিঘা জমি যদি চাষ করে বা 20 বিঘা 50 বিঘা যেই চাষ করুক একদিনই তার সব ধান কাটে না। হ্যাঁ, তো 2 বিঘা জমির ধান কেটে বিক্রি করে তারপর পরে সেই টাকা দিয়ে আরো 5 বিঘা জমির ধান বেচলো। তো তো জনাব তৌহিদুর রহমান, আপনার কাছে আসি। আপনারা বাংলাদেশ কৃষক মজুর সংহতি থেকে একটা কথা বলছেন যে লাভজনক দাম আমরা চাই, আমরা ন্যায্য দাম চাই না। অন্যান্য সংগঠন বা আমরা সব সময় শুনি যে কৃষকের ন্যায্য মূল্য দিতে হবে। এই জিনিসটা আমাদেরকে একটু খোলাসা করেন যে ন্যায্য মূল্য আর লাভজনক দাম এইটা আপনারা কেন বলছেন, নাকি এমনি এমনি বলছেন যে এটার কোনো আদৌ ফারাক আছে কিনা? ধন্যবাদ। দেখুন, ন্যায্য মূল্য এবং লাভজনক দাম এই বিষয়টা নিয়ে আমরা খুব স্পেসিফিকলি আমরা খোলামেলা বক্তব্য দিয়েছি। আপনি যদি ধানের উৎপাদন দেখেন, বাংলাদেশের যে কৃষি, এই কৃষি আমাদের এই অঞ্চলটা 2 ভাগে বিভক্ত। আপনি একদিকে উত্তরবঙ্গ, এখানে হচ্ছে একটা বরেন্দ্র অঞ্চল, আর অন্যদিকে আপনি দেখেন হাওড় বাওড় নানান কিছু। আপনি হাওড় বাওড়ে যখন ধান চাষ করবেন, বিশেষ করে বোরো ধান, এখানে উৎপাদনের খরচ কিন্তু উত্তর অঞ্চলের চেয়ে কম, কিছুটা কম। এখানে সেচ ব্যবস্থা প্রয়োজন হয় না, এখানে সার কীটনাশক বরেন্দ্র অঞ্চলের চেয়ে অনেক কম লাগে। বিপরীত দিকে উত্তর অঞ্চলে এই বোরো ধান আবাদ করতে হয় পুরোটাই সেচের উপরে। বৃষ্টি এখন হচ্ছে, আপনি এটা লক্ষ্য করেন, বৃষ্টি এখন হচ্ছে। পুরো খরা মৌসুমে চৌচির মাটির অবস্থা, সেখানে কৃষকরা ধান উৎপাদন করছে, সেচ ব্যবস্থা নিজের পয়সা দিয়ে, আপনার মেশিন অথবা আপনার যেটাকে বলা হয় এখন মোটর দিয়ে পানি দিয়ে। এই যে মোটর দিয়ে পানি দিচ্ছে অথবা তেল কিনে কৃষক জমিতে পুরো মৌসুম সেচ চালাচ্ছে, এক্ষেত্রে উত্তরাঞ্চলে যে বরেন্দ্রভূমি, এই বরেন্দ্রভূমিতে যে খরচ হয় দক্ষিণাঞ্চল বা অন্যান্য অঞ্চলের হাওড় বাওড় এলাকায় আপনার সেই খরচটা কিন্তু সমান নয়। এখন যেহেতু সমান নয়, সেক্ষেত্রে আমরা যেটা বলছি লাভজনক মূল্য, আর সরকার বলছে ন্যায্য মূল্য। সরকার হয়তোবা তার জায়গা থেকে মনে করছে যে কৃষককে তারা ন্যায্য মূল্য দিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থেই ন্যায্য মূল্য আসলে কাকে বলে? আপনি দেখেন, স্বাধীনতার 53 বছর পরেও এখন পর্যন্ত কতগুলো কমিশন গঠন হয়েছে। আপনি শ্রমিকদের গিয়ে দেখেন, আপনি মজুরি কমিশন আছে। আপনি চাকরিজীবীদের গিয়ে দেখেন, ওয়েজ বোর্ড আছে।
আপনি বলেন কৃষকদের কোন বোর্ডটা এখন পর্যন্ত এই 53 বছরে তৈরি হয়েছে? আজ পর্যন্ত কি কৃষকদের জন্য কোনো বোর্ড তৈরি হয়েছে? আমরা দাবি করছি লাভজনক মূল্য দরকার। আমরা দাবি করলেই যে আপনি লাভজনক মূল্য দিতে, লাভটা কিভাবে হবে আপনি তো এটাই আইডেন্টিফাই করতে পারছেন না এখন পর্যন্ত। আপনি তো গড় একটা দাম আইডেন্টিফাই করছেন। আমি তো আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝালাম যে বরেন্দ্র অঞ্চলে খরচের ধরন একরকম, ওইদিকে হাওড় অঞ্চলে খরচের ধরন একরকম। আপনি তো বরঞ্চ অঞ্চলে ধানের যে দাম সেই দাম এবং হাওড় ধানের যে দাম সেই দাম, একই দাম আপনি নির্ধারণ করছেন। তা আমার খরচের তারতম্যটা বুঝবেন না? আপনি একই দাম নির্ধারণ করছেন, এইটা হচ্ছে আপনার প্রশাসনিক বিষয়। আমলা দিয়ে আপনার এই কাজটা করা, খোদ মাঠে গিয়ে কৃষকের সঙ্গে আলোচনা করে আপনি এই মূল্যটা নির্ধারণ করেননি। যেহেতু আপনি এই মূল্যটা নির্ধারণ করেননি, সেক্ষেত্রে আপনার কাছে মনে হয়েছে এটা ন্যায্য মূল্য। কিন্তু আমার ন্যায্য মূল্য আপনি আমাকে দিচ্ছেন, এই ন্যায্য মূল্য আমার লাভ হচ্ছে কিনা এটা কি আপনি কখনো বিবেচনা করে দেখছেন? বা আপনার বিবেচনা করবার পদ্ধতিটাই বাকি। এই যে আপনার বিবেচনা করবার কোনো পদ্ধতি নেই, এই পদ্ধতি নেই জন্যই আমরা বলে আসছি কৃষক লাভজনক দাম চায়, কৃষককে লাভজনক দাম দিন। সেটা কিভাবে? এটা দেবেন আপনি হচ্ছে একটা কমিশনের মাধ্যমে, একটা মূল্য কমিশন গঠন করবার কথা আমরা কিন্তু বলে আসছি। কৃষক লাভজনক দাম দিতে হবে এবং এই লাভজনক দেওয়ার মাধ্যমটা হচ্ছে মূল্য কমিশন। আপনার যদি মূল্য কমিশন থাকে তাহলে কিন্তু আপনি ঠিকঠাক বুঝে যাবেন কিসে কৃষককে লাভ হবে, কিসে কোনটা কৃষকের জন্য লাভ আর কোনটা কৃষকের জন্য লস। আপনি নিজে নিজে দাম নির্ধারণ করে ন্যায্য মূল্য বলে আপনি নির্ধারণ করবেন, এটা কখনো হতে পারে না। আমি কি আপনাকে বোঝাতে পারছি লাভজনক এবং ন্যায্য মূল্যের বিষয়টা? আমরা সবাই বুঝছি সম্ভবত আপনার যেটা বললেন যে কিভাবে আসলে দামটা নির্ধারণ হচ্ছে। অঞ্চল ভেদে যেহেতু উৎপাদন খরচ ভিন্ন, ফলে এক এক এলাকার উৎপাদন খরচ কিভাবে সরকার এই দাম নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করে সেই বিষয়টা আমরা হয়তো শুনবো। জনাব আনোয়ার ফারুক, ওনার কাছে আমি এবার একটা জিজ্ঞাসা নিচ্ছি, প্রশ্ন করছি। শুনতে পাচ্ছেন আপনি? আপনাকে দেখা যাচ্ছে না, আপনার ক্যামেরাটা মনে হয় অফ হয়ে গেছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। এই যে জনাব তৌহিদুর রহমান উনি বললেন লাভজনক দাম এবং ন্যায্য দামের যে ব্যাপারটা বলতে গিয়ে উনি বললেন যে অঞ্চল ভেদে যখন উৎপাদন খরচ ভিন্ন হয় তখন সরকার কিভাবে এই দামটা আসলে নির্ধারণ করে, কোন কোন বিবেচনাগুলো তারা করে। হ্যাঁ, তো ন্যায্য দাম এবং লাভজনক দামের যে ব্যাখ্যা আমরা শুনলাম, এই বিষয়ে আপনি কি মন্তব্য করবেন? সরকার কিভাবে এটা করে থাকে, সমন্বয়টা করে থাকে কিভাবে? অঞ্চল ভেদে যে উৎপাদন খরচের ভিন্নতা তা সত্ত্বেও কিভাবে দামটা সমন্বিতভাবে নির্ধারণ করা হয়? এলাকা ভিত্তিক না, আমি বলছি তহিদ সাহেব যথার্থই বলেছেন যে ফসল উৎপাদন ব্যয় কিন্তু এক এক এলাকায় এক এক রকম হবে, কম বেশি হবে। কিন্তু এই যে সরকার যে এবার 1440 টাকা দাম নির্ধারণ, এটা তো সরকার ডিটারমাইন করেছে, কোনো কৃষকের সাথে বসে তো করে নাই। এটা হলো নাম্বার 1 ইস্যু। সো আপনি এটাকে কিভাবে লাভজনক বলছেন? আর আপনি যখন 1440 তাহলে এখন এই কৃষক 1050 টাকা বা 1100 টাকা, তাহলে তা তো দূরে থাক, তার তো লসে কিভাবে এনশিওর লাভটা কৃষক উৎপাদন নেই উঠাতে পারে। সুতরাং এমন একটা সিস্টেম লাগতে হবে যেখানে কৃষকের হাতে বসে আপনি মূল্য নির্ধারণ করবেন যে উৎপাদন ব্যয়টা কত। এটা আপনার মিনিস্ট্রিতে বসে বা খামার বাড়িতে বসে নির্ধারণ করলে হবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি এই মিনিমাম যে প্রাইসটা করবেন এর থেকে কম দাম যদি বাজারে থাকে সেখানে কৃষকরা প্রাইস করেছেন সেই জিনিসটা মানতে হবে। মোস্তফা শোনা যাচ্ছে না আপনার কথা, স্যারের কথা শুনতে পাচ্ছি না, একটু স্যারের কথা একদমই শোনা যাচ্ছে না। আপনি 1 কোটি টন বা 5 লক্ষ টন ধান কিনতেন 1400 টাকা করে, আপনি আজকে 50 লক্ষ টন ধান কিনতেন, তাহলে বাজারে একটা পজিটিভ রিঅ্যাকশন হতো, আমরা শুনতে পারতাম যে ভালো দাম হচ্ছে, বাজার ভালো আছে, হারভেস্টকালীন সময়। আমরা বারবার বলছি এই মে মাসটাতে দামটা বেশি ধানের, সরকার ধান দিয়ে চাল বিক্রি করেন, আপনি তো প্রকিউরমেন্ট করেন না বলে বিদেশ থেকে আমদানি করার চিন্তা করতে হয়। কারণ সরকার প্রকিউরমেন্ট ইন্টারেস্টেড না, প্রকিউরমেন্টে কৃষক বেনিফিটেড হবে, আমদানি করলে ব্যবসায়ীরা বেনিফিটেড হয়, সরকার আমদানিতে ইন্টারেস্টেড। আপনি লোকাল
আপনি সস্তা এটা হারভেস্ট কালীন সময় এপ্রিলের 15 থেকে মে মাস ধানের দাম বেশি সব একটু বেটার পারে, মানে লাভ তো দূরে থাক, উৎপাদন ব্যয় মেটাতে পারছে না ধান বিক্রি। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিজ্ঞাসা ছিল আপনার কাছে যে এই যে আমরা জানি যে জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি কৃষির উৎপাদন কম বেশি করার ক্ষেত্রে? জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাবটা হবে কেমন করে দেখেন, প্রভাবটা তো এখন কৃষক ঠেকে গেছে জমি নিয়ে, না কৃষক তো ঠেকে গেছে জমি নিয়ে। মাঝখানে দেখেন যে একটা সময় বরেন্দ্র অঞ্চলের কথা আসছে, সেখানে কিন্তু মানুষ ধান খেতে আম বাগান করেছিল, যখন ধানের দাম পড়ে গেছিল বাধ্য হয়েছে। গত আপনার কথা ভেঙে আসছে, মনে হয় নেটওয়ার্কের সমস্যা নাকি? স্যারের কথা কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কিছুই শোনা যাচ্ছে না, এখন অফ হয়ে আছে। দেখেন মোস্তফা, মানে কর্মকর্তা ওনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু নেটওয়ার্কের কারণে আমরা শুনতে পাচ্ছি না। তো সম্ভবত নেটওয়ার্কের অনেক সমস্যা তার ওখানে। তৌহিদ ভাই, এখন এই যে পরিস্থিতি, সময় তো আর অল্প কিছুদিন বাকি আছে, 31 আগস্ট পর্যন্ত সরকার এই বুড়ো মৌসুমের ধান যেটা ফসল ক্রয় করবে, হ্যাঁ, তো আর তো বেশি দিন সময় নাই। আপনার আশু করণীয় কি? ধানের দাম যাতে কৃষক এই মৌসুম থেকেই পায়, আপনার যেটা 1440 টাকা নির্ধারণ করছে সেটা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন। এখন আশু করণীয় গুলো কি? না, আশু করণীয় তো কি, আমি তো আপনাকে ইতিমধ্যেই 7টা পয়েন্ট আপনাকে হচ্ছে বলে দিলাম যে এই পয়েন্টগুলো যদি সরকার বাস্তবায়ন করে, সেক্ষেত্রে হচ্ছে কৃষকের এ যাত্রায় দামটা নির্ধারণ করেছেন 1440। আমাদের তো এই দামটা নিয়েই কন্ট্রাডিকশন আছে যে সরকার, আমরা যেমন বলছি যে আপনি 1500 টাকা করেন, আমরা 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 যেটা দাবি জানিয়েছি যে অন্ততপক্ষে ধানের দামটা 1500 টাকা করা হোক, কারণ সরকারের 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাত্র কিন্তু 3.5 লক্ষ মেট্রিক টন, এটা আপনি জানেন, কিন্তু সেখানে বাংলাদেশের উৎপাদন কতটুকু? উৎপাদন হচ্ছে 3.5 কোটি মেট্রিক টন। ধান ক্রয় করছেন, একটা কথা বলার চেষ্টা করেন, আপনি মূল্যের ক্ষেত্রে হচ্ছে ধরে নিচ্ছি যে সরকারের কিনছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে উৎপাদন যে পরিমাণ, এই উৎপাদনের সরকারের পক্ষ থেকে দাম যদি পুনর্নির্ধারণ না করে ধানের, সরি আপনার কথাটা বুঝতে, সরকার যদি পুনর্নির্ধারণ না করে তাহলে আর যে ফসলগুলো আছে যেমন গম সহ আরো অন্যান্য যে কৃষি ফসল আছে সেগুলো যেগুলো এখনো দাম নির্ধারণ করা হয় নাই বা ফসল কাটা শুরু হয় নাই, সেগুলো তো সরকার করতে পারে। আর আপনি যেটা তখন বলার চেষ্টা করছিলেন যে কৃষি মূল্য কমিশন, যেটার মাধ্যমে এই স্থায়ীভাবে কৃষকের লাভজনক দামের নিশ্চয়তার একটা সমাধানের কথা, এটা কিভাবে কাজ করবে এই বিষয়ে বলেন। যে সুপারিশ আপনার মানে এটা গমের মৌসুম নয়, গমের মৌসুম পার হয়ে গেছে, এখন আপনার একটাই মৌসুম, সেটা হচ্ছে আপনার বোরো ধানের মৌসুম। আমি আপনাকে যেটা বলি, এখন একটাই মৌসুম, সেটা হচ্ছে বোরো ধানের মৌসুম। সরকার এই বোরো ধানটা লাভজনক মূল্যে, এখন সরকার যদি দামের এই জায়গাটায় না বাড়িয়ে খুব এই যৎসামান্য মাত্র 3.5 লক্ষ
মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে ক্রয় করতে চায়, এবং এটাও কৃষকের কাছে সুনির্দিষ্টভাবে কৃষকের কাছ থেকে, খোদ কৃষকের কাছ থেকে, কথাটা বুঝবার চেষ্টা করেন, খোদ কৃষকের কাছ থেকে কিনবার জন্য স্থানীয়ভাবে জনপ্রতিনিধি, কৃষক এবং খাদ্য অফিসার সহ খোদ ইউনোর মাধ্যমে একটা স্থানীয় কমিশন গঠন করা যেতে পারে, যে কমিশনের জবাবদিহিতায় খোদ কৃষকের কাছ থেকে এই 3.5 লক্ষ মেট্রিক টন ধান খাদ্য অধিদপ্তর কিনবে, কোন ফড়িয়া বা ব্যবসায়ীর কাছ থেকে কিনবে না। এবং এটা খুবই সহজ কাজ। ফড়িয়ারা যদি বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনতে পারে, খাদ্য অধিদপ্তর কেন পারবে না? খাদ্য অধিদপ্তর পারে না কারণ খাদ্য অধিদপ্তর, আপনাকে একবার দায়িত্ব নিয়ে বলছি, উৎকোচ নিয়ে, প্রত্যেকটা খাদ্য অধিদপ্তর, খাদ্য অফিস উৎকোচ নিয়ে ব্যবসায়ীদের কাছে, চাতাল মালিকদের কাছে এবং ফড়িয়াদারদের কাছ থেকে তাদের গুদামে আপনার ধান মজুত করে, এবং এই ধানের সঙ্গে কৃষকের কোনো সম্পর্ক নেই। এবং কৃষক যখন নিতে আসে তখন কৃষককে কয়েকটা খুব চমৎকার চমৎকার কথা বলে খাদ্য অধিদপ্তরের লোকজন। একটা হচ্ছে আপনার ধান মিটার পাস না, 2 হচ্ছে আপনার ধানে চিটা আছে, 3 হচ্ছে আপনার ধান এই আপনি দেখেন অতিরিক্ত আর্দ্রতা পেয়েছে। এই যে সব মানে ধরেন অহেতুক কিছু প্রশ্ন মানে এই কৃষককে জর্জরিত করবে এবং কৃষককে পুরোটাই নিরুৎসাহিত করবে যেন সে পরের বছর থেকে আর খাদ্য অধিদপ্তরে ধান দিতে না আসে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত সরলীকরণ এবং সহজীকরণ করবে না, ততক্ষণ পর্যন্ত আপনি যতই নিয়ম শৃঙ্খলার বেড়াজালে আবদ্ধ করেন, যতই অ্যাপস তৈরি করেন, আপনি যতই ঢোল পিটান, ভাই কোনো লাভ হবে না। লাভ যদি আপনাকে করতেই হয় তাহলে খোদ খাদ্য অধিদপ্তরের ওই লোকটাকে জবাবদিহিতায় নিতে হবে। এবং খাদ্য অধিদপ্তরের ওই লোকটাকে আপনি কিভাবে জবাবদিহিতায় নেবেন? যদি খাদ্য অধিদপ্তরের ওই লোকটাকে আপনি স্থানীয় জনপ্রতিনিধি, সমবায়ের সদস্য, কৃষক, এই সবাই মিলে স্থানীয়ভাবে যদি একটা কমিটি আকারের কিছু করা হয় যে এই কমিটির মাধ্যমে এই ইউনিয়ন থেকে এত মেট্রিক টন বা এত মন ধান খাদ্য অধিদপ্তর ক্রয় করবে, অথবা এই থানা থেকে এত মন ধান, একটা স্কুলের মাঠে, গ্রামের একটা স্কুলের মাঠে খাদ্য অধিদপ্তর গিয়ে বসলো তার ট্রাক নিয়ে, আজকে এই গ্রাম থেকে, এই হাট থেকে আমরা এত মন ধান ক্রয় করব, কালকে ওই হাট থেকে আমরা এত মেট্রিক টন ধান ক্রয় করব। কেন খাদ্য অধিদপ্তর প্রত্যেকটা আপনার হাটে হাটে যায় না? খাদ্য অধিদপ্তর কাজ এইটা ভাই, খাদ্য অধিদপ্তরের কাজ গুদামে বসে ধান ক্রয় করা নয় ভাই, এটা পুরোটাই বাকওয়াজবাজি একটা বাংলাদেশের সিস্টেম। মানে এই সিস্টেমের আমরা কৃষক মজুর পক্ষ থেকে সংহতির পক্ষ থেকে ধিক্কার জানাই যে এটা কখনোই এটাকে আমলাতান্ত্রিক সিস্টেম বসে আছে, এটা প্রজাতান্ত্রিক সিস্টেমের মতো তৈরি হয়েছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা বসে আছে, কৃষক রিক্সায় ভাড়া দিয়ে বোঝা নিয়ে চলে যাবে আপনার খাদ্য অধিদপ্তরে, খাদ্য অধিদপ্তরের অফিসার যদি প্রয়োজন মনে করে তার ধান গ্রহণ করবে, প্রয়োজন না মনে করলে ধান গ্রহণ করবে না। ভাই বাংলাদেশে এখন পর্যন্ত অর্থনীতির যে সচলায়তন, এটা 45% কৃষি অর্থনীতির উপরে নির্ভর। আর আপনি সেই কৃষকের কি অবস্থা করে রেখেছেন আপনি এটা বুঝতে পারেন? কৃষক একটা ধান দিতে খাদ্য অধিদপ্তরের গুদাম পর্যন্ত যেতে হয়, তারপরে তার ধান নেবে কি নেবে না এটা কৃষক জানে না। যদি খাদ্য অফিসারের মনে হয় এবং সেটা খাদ্য অফিসার ওখানে উপস্থিত থাকে না, প্লিজ একটু শুনবেন মোস্তফা, খাদ্য অফিসার ওখানে উপস্থিত থাকে না, আপনি দেখবেন যে খাদ্য অফিসের 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারী ওখানে উপস্থিত থাকে এবং কৃষক তাদের দ্বারা নিগৃহীত এবং লাঞ্ছিত হয়। আবার দ্বিতীয়বার ধানের বোঝাটা মাথায় করে নিয়ে তাকে কিলোমিটারের পর কিলোমিটার বাড়ি ফেরত যেতে হয়। তো ওই কৃষক মহাজনের কাছে জিম্মি হবে নাকি কে হবে? আপনি আমি হব জিম্মি? এই যে কৃষি কর্মকর্তা, এই যে স্যার, এই যে সচিব ইনি আছেন আমাদের আক্তার স্যার, স্যার ভালো বলতে পারবেন আমার চেয়ে, আপনি স্যারের কাছে শোনেন না, কারণ স্যার তো কৃষি কর্মকর্তা ছিল। আজকে মানে আপনার কৃষি বিভাগে একটা বিপণন বলে একটা কথা আছে, এটা জানেন মনে হয় আপনি? বিপণন, হ্যাঁ। আপনি এটা দেখেন যে একটা বিপণন ব্যবস্থা বলে একটা ঘটনা, মানে একটা সেক্টর আছে। কৃষি কিন্তু অনেকগুলো সেক্টর আছে। আপনি আমাকে স্যারের মাধ্যমে আমি আপনার মাধ্যমে স্যারের কাছে জানতে চাই যে বাংলাদেশের কৃষি সেক্টরের নেটওয়ার্ক জনিত কোন মাধ্যমটা শক্তিশালী? বাংলাদেশের কৃষি সেক্টরের কোন মাধ্যমটা শক্তিশালী করতে পেরেছে স্বাধীনতার পর থেকে আজ? যদি আমাকে দেখান তো আপনি।
একটাও না, সব সেক্টর এখন তাহলে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে ভরে আছে। করণীয় এর আগে করণীয় একটা, এগুলোকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। করণীয় একটা, এগুলোকে আমাদের সমস্ত কিছু ঢেলে সাজাতে হবে। আমরা শেষের দিকে চলে আসছি। একটা বিষয় আমি জিজ্ঞেস করি যে এই যে অব্যবস্থাপনার কথা, সমন্বয়হীনতা বা জবাবদিহিতা নাই, এই কথাগুলো বললেন, যে আপনারা কৃষক সংগঠন তাহলে কি করেন? মানে এই সকল জায়গায় আপনারা গিয়ে যদি কৃষকদের পাশে কি থাকেন এইরকম পরিস্থিতিতে যখন হয়রানি? দেখুন, আপনাকে একটা কথা বলি মুস্তফা, শুনেন। আমরা এই যে ধানের দাম সরকার 1440 টাকা নির্ধারণ করেছে, আমরা বলছি হচ্ছে 1500 টাকা, মাঝখানের ফারাক কিন্তু মাত্র 60 টাকা। আপনি বোঝার চেষ্টা করেন বিষয়টা। আমরা কি করি, আপনি যে প্রশ্নটা তুলেছেন না, আমরা যদি প্রান্তের ওই কৃষকদের কাছে গিয়ে তাদের সঙ্গে উঠোন বৈঠক করে তাদের বিঘা, শতক, একর প্রতি বোরো ধান চাষের উৎপাদন খরচ যাচাই না করতাম, আজকে কিন্তু আমরা এই স্পেসিফিক এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারতাম না। এবং আমরা এই যাচাইটা করেছি, ওই আপনার হাওর বাওয়ার অঞ্চল বলেন আর ওই বরেন্দ্র অঞ্চল বলেন, প্রত্যেকটা অঞ্চলে আমরা কিন্তু এই যাচাইটা করেছি। এবং খোদ কৃষকের উঠানে গিয়ে আমরা যাচাইটা করেছি। আমরা কৃষকদের সঙ্গে এই কাজটা করেছি বিদায় আমরা বলছি আজকে কৃষকের লাভজনক মূল্য চাই। আজকে দেখেন, আমরা এই পার্থক্যটা নির্ধারণ করতে পেরেছি কিন্তু, যে বরেন্দ্র অঞ্চলে বড় উৎপাদনের খরচ একরকম, হাওর বাওয়ার অঞ্চলে বড় উৎপাদনের খরচ একরকম। তো আমরা একটা নবীন সংগঠন যদি এই বিষয়টা প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে গিয়ে যাচাই করে বের করতে পারি, স্বাধীনতার 53 বছর পরেও খোদ মন্ত্রণালয় এটা যাচাই করতে পারে না। ওনারা পারে ঠিকই, কিন্তু ওনারা করতে চায় না, কারণ ওনারা করলেই গোমর ফাঁস হয়ে যাবে, ওনারা করলেই ফড়িয়া এবং মাফিয়াদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। শোনেন, বাংলাদেশটা পুরোটাই ফড়িয়া আর মাফিয়াদেরকে দিয়ে ভরে গেছে, বুঝতে পারছেন? এবং এই যার ফলে কৃষকের আজকে 53 বছর পরেও আপনাকে বলতে হচ্ছে আমরা দাবি জানিয়েছি একটা মূল্য কমিশনের। আরে ভাই, এই মূল্য কমিশন তো বহু আগে হওয়ার কথা বাংলাদেশে তো সর্বপ্রথম যদি কোনো কমিশন হয়ে থাকে তাহলে কৃষকের কৃষি মূল্য কমিশন হবে আগে। কই, কৃষকের তো কৃষি মূল্য কমিশন এখন পর্যন্ত হয়নি। আপনি মানে এই ইন্টারিম, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে এই ইন্টারিম কৃষি মূল্য কমিশন গঠন করছে? আমাকে বলেন আপনি। বাদে অন্য কেউ দেয়নি সম্ভবত, আমার জানা মতে, যে কৃষি মূল্য কমিশন। মানে আমি বলছি যে কে দিচ্ছে বা কে দিচ্ছে না, মানে এটা কিন্তু আমার প্রশ্নের বিষয় না। আমার প্রশ্নের বিষয় যা করা দরকার, আমি সেই নিয়ে কাজ করবার চেষ্টা করছি। আমার সংগঠন বাংলাদেশ কৃষক মজুর সংহতি সেই কাজটা প্রাণান্তকর ভাবে করবার চেষ্টা করছি। আমরা প্রান্তিক পর্যায়ে কৃষকদের পাশে থেকে, বরেন্দ্র অঞ্চলের কৃষক বলেন, হাওর বাওয়ার অঞ্চলের কৃষক বলেন, আমরা কোন কৃষকের চরিত্রকে আমরা আলাদা মনে করি না। আমরা এও মনে করি, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার সংসদে আজকে বা জনপ্রতিনিধি আকারে নানান শ্রেণী পেশার আলাদা আলাদা, আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে বন্টন আছে প্রতিনিধি আকারে, সংরক্ষিত নারী আসন, ওপাশে উপজাতিদের আসন, এই যে নানান সব, ভাই এটা তো কৃষি প্রধান দেশ। কৃষকের জায়গাটা কোথায় ভাই, আমাকে দেখান তো। সংসদে কি কৃষক প্রতিনিধি লাগবে না? ইউনিয়ন পরিষদে কি কৃষকের প্রতিনিধি লাগবে না? গ্রাম পঞ্চায়েতে কি কৃষকের প্রতিনিধি লাগবে না? এই যে কোন জায়গাতেই আজকে কৃষককে ঢালাও ভাবে আমজনতার দলে ভাবছে, আর জিকির করছে গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতিতে কাজে লাগছে, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিতে কাজে লাগছে। আরে ভাই, এখনো বাংলাদেশের অর্থনীতির প্রবাহের 45% খোদ কৃষকের কাছ থেকে আসে। আপনি কৃষককে নিয়ে কতটুকু ভাবছেন? আপনি ভাবছেন না, এটা যে পরিষ্কার। এই ইন্টারিমেও ভাবছে না, এটাও পরিষ্কার। আপনি দেখেন, যদি ভাবতো তাহলে অন্তত কৃষি কমিশনটা গঠন হতো, শিক্ষা কমিশন গঠন হয়েছে, নারী কমিশন গঠন হয়েছে, আপনার কত কমিশন, স্বাস্থ্য কমিশন, আপনার আপনার হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, কৃষি সংস্কার কমিশন, এটা নিয়ে ভাবতেই পারে না তারা, যে কৃষি একটা গুরুত্বপূর্ণ পার্ট।
লাস্ট 10 সেকেন্ড আপনি কিছু বলতে চান কিনা সারা বাংলার কৃষক সমাজের জন্য, কি কোনো বার্তা? আমি সারা বাংলার কৃষক সমাজের জন্য একটা কথাই বলতে চাই, বাংলাদেশ কৃষক মজুর সংহতির পক্ষ থেকে আসুন, আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির 45% যোগান এই কৃষকের মাঝখান থেকে, কৃষকের মধ্য দিয়েই আসে। আমরা কৃষক এবং বাংলাদেশ প্রতি নানান বছর, আমরা বেশ কয়েক বছর ধরে, যুগের পর যুগ ধরে দেখে আসছি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। বাংলাদেশে 80-90% লোক কৃষক। দুর্নীতিটা কি বাংলাদেশের কৃষক করে? না, আমরা কৃষকরা করি না, বা আমরা কৃষি সংগঠন যারা করি তারাও করি না। তাহলে এই যে আমরা যে করি না, কৃষকরা যে করছে না, কিন্তু এই কৃষকদের যে ঐক্য, এই ঐক্যটা আমাদের খুব জরুরি। এবং আমরা যদি এই ঐক্যের একটা সুতায় একটা বন্ধন তৈরি করতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের রাষ্ট্রকে বাধ্য করা যে আমাদের জন্য কৃষি কমিশন, কৃষি মূল্য কমিশন গঠন করতে হবে, কৃষককে লাভজনক ফসলের মূল্য দিতে হবে, এবং কৃষকের প্রত্যেক বছরের যে মূল্য নির্ধারণ, এটা খোদ কৃষকের কাছ থেকে শুনেই করতে হবে, সরকার তার আমলাকে দিয়ে করলে হবে না। তাই আমি বলতে চাই বাংলাদেশের সারা বাংলাদেশি কৃষকদেরকে যে আসুন আমরা আমাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কৃষি সংগঠন গড়ে তুলি নিজেদের অস্তিত্ব রক্ষা করবার জন্য। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তৌহিদুর রহমান, এবং আমাদের সাথে ছিলেন আনোয়ার ফারুক, দুইজনকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমরা আজকে বঞ্চিত হয়েছি, আনোয়ার ফারুক ওনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান কথা শোনা শুরু করেছিলাম সবেমাত্র, কিন্তু ওনার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা বঞ্চিত হলাম সুন্দর আলোচনা থেকে। তো অন্য আরো একদিন হয়তো আমরা আবার কথা বলবো, সেখানে কৃষকের যে দুঃখ বঞ্চনা, কৃষির সম্ভাবনা, সংকট এবং উত্তরের পথ, এগুলো নিয়ে আমরা আবার কথা বলবো। আজকে আলোচনা থেকে আমরা কিভাবে ধানের লাভজনক দাম কৃষক পেতে পারে সেই বিষয়ে আলাপ শুনলাম। আশা করব সরকার এর টনক নড়বে, তারা এই প্রস্তাবনাগুলো বা সুপারিশগুলো, আজকের আলাপে যে সারমর্ম, সেটা থেকে যদি তারা জবাবদিহিতা এবং সুন্দর পদক্ষেপগুলো নিতে পারে, তাহলে হয়তো কৃষক লাভবান হবে, এবং কৃষক লাভবান হলে বাংলাদেশের জাতীয় অর্থনীতি সহ সারা দেশে একটা অর্থনীতির রক্ত সঞ্চালন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। সবাইকে আলোচনায় থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আমাদের এই লাইভ আলোচনা এখানেই শেষ করছি। আবারও আলোচক তৌহিদুর রহমান এবং আনোয়ার ফারুককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কৃষক মজুর সমিতির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে।